দেখো আমরা প্রথম প্র্যাকটিস প্যাসেজ ওয়েস্ট বেঙ্গল টেট ইংলিশের প্রথম প্র্যাকটিস প্যাসেজ নিয়ে এসেছি এবং তাতে আমরা একটা মেয়ের গল্প পড়ব। রিয়া লিভড ইন আ স্মল ভিলেজ ওয়্যার বুকস ওয়্যার ডিফিকাল্ট টু ফাইন্ড। রিয়া একটা গ্রামের ছোট মেয়ে। সে এমন একটা গ্রামে থাকে যে গ্রামের মধ্যে বই অবধি খুঁজে পাওয়া যায় না, মানে বই ম্যানেজ করা বা বই পড়া এটা একটা বিরাট জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়। She loved reading and spent hours borrowing books from a school library. সে কি করে? সে বই পড়তে ভালোবাসে এবং ঘন্টার পর ঘন্টা সময় কাটায় স্কুল লাইব্রেরিতে। ঠিক আছে? সে লাভড রিডিং, মানে রিডিং ইজ আ হবি, এবং সে স্পেন্ট আওয়ার্স বরোয়িং বুকস ফ্রম আ স্কুল লাইব্রেরি। স্কুল লাইব্রেরি থেকে বই নিয়ে আসে, বই পড়ে ঘন্টার পর ঘন্টা। একদিন her teacher encouraged the students, একদিন তার শিক্ষক তাকে এনকারেজ করলেন, তাকে ইন্সপায়ার করলেন, তার স্টুডেন্টদেরকে এনকারেজ করলেন টু স্টার্ট আ রিডিং ক্লাব। একটা রিডিং ক্লাব ইন্ট্রোডিউস করা যেতে পারে, মানে যেখানে সবাই বসে পড়বে। এভরি স্যাটারডে, প্রত্যেক শনিবার, দ্য চিলড্রেন গ্যাদার্ড আন্ডার আ লার্জ ব্যানিয়ান ট্রি, একটা বড় বট গাছ, এবং সেই বড় বট গাছের নিচে সমস্ত বাচ্চারা জমায়েত হতো। অ্যান্ড দে শেয়ার্ড স্টোরিজ উইথ ওয়ান অ্যানাদার, এবং তারপরে তারা গল্প বলতো একে অপরকে। মনে রাখবো এখানে ইচ আদার আর ওয়ান অ্যানাদারের ডিফারেন্সটা বলে রাখি। সংখ্যায় যদি 2 হয় তাহলে ইচ আদার বসবে, আর 2 এর যদি বেশি হয় তাহলে ওয়ান অ্যানাদার বসবে। চাইল্ডের প্লুরাল ফর্ম চিলড্রেন, এখানে নাম্বার কি 2 বলা আছে? বলা নেই। আমি যদি বলি 2 বয়েজ শেয়ার্ড স্টোরিজ উইথ ইচ আদার, 2 বয়েজ, তাহলে দুজন ছেলে তারা গল্প শেয়ার করছে একে অপরের সাথে, তখন কিন্তু ইচ আদার। কিন্তু এখানে চিলড্রেন, সংখ্যাটা বলা নেই, অবশ্যই বেশি, তাই এখানে যে প্রোনাউনটা ইউজ করা হয়েছে তার নাম হলো ওয়ান অ্যানাদার। গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, মানে স্টেপ বাই স্টেপ, many children who had never enjoyed reading became interested in books. এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে বা যারা আগে বই পড়তে পছন্দ করতো না সেই সমস্ত চিলড্রেনরা অবধি তারা এরপর বই পড়তে শুরু করলো। বিভিন্ন ছেলে তারা বই পড়তে পছন্দ করতো না, তারা ভাবতো বই পড়ে কি করব। কিন্তু এই যে একটা লিটারেরি ক্লাব বা একটা রিডিং ক্লাবকে ইন্ট্রোডিউস করছেন, অবশ্যই টিচার উইথ দ্য হেল্প অফ দ্য স্টুডেন্টস, কারণ স্টুডেন্টসরা না এলে তো রিডিং ক্লাবের কোনো গুরুত্ব থাকে না। এবং তারপরে এই ক্লাবটা তৈরি হয়েছে এবং সেখানে তিনি এনকারেজ করাচ্ছেন, মানে সমস্ত স্টুডেন্টদেরকে এনকারেজ করছেন এবং তারা প্রত্যেকে আসছে, তারা জয়েন করছে। এবং আস্তে আস্তে যে সমস্ত ছাত্রছাত্রী যারা খুব একটা বই পড়তে পছন্দ করতো না, তাদের মধ্যেও কিন্তু এই বুক রিডিং এর প্রতি ইন্টারেস্টটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। দে লার্নড নিউ ওয়ার্ডস, তারা নতুন নতুন শব্দ শিখছে। দে ইমপ্রুভ দেয়ার কনফিডেন্স, এডুকেশন বিল্ডস কনফিডেন্স, শিক্ষা এক ধরনের কনফিডেন্স তৈরি করে, একটা পার্সোনালিটি ডেভেলপ করে। তো তাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ হচ্ছে, এবং সর্বোপরি যেহেতু তারা গল্প বলতো, বই পড়তো, এবং তাদের যে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কথাবার্তা বলার যে, মানে কি বলবো, স্পিকিং এফিসিয়েন্সি, স্পিকিং ফ্লুয়েন্সি, কমিউনিকেশন স্কিল, এই কমিউনিকেশন স্কিল কিন্তু ডেভেলপ হলো। রিয়া বলে মেয়েটি, she believed that reading not only increased knowledge but also helped people understand different cultures and ideas.
এই মেয়েটি বিশ্বাস করত পড়াশোনা শুধুমাত্র নলেজকে ইনক্রিজ করে না, পড়াশোনা আবার কি করে, পড়াশোনা বিভিন্ন লোক সম্পর্কে মানুষজন জানতে পারে, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে মানুষজন জানতে পারে, বিভিন্ন আইডিয়া সম্পর্কে মানুষজন জানতে পারে, বিভিন্ন দেশ সম্পর্কে মানুষজন জানতে পারে, মানে ডিফারেন্ট কালচারস, ডিফারেন্ট রিলিজন, ডিফারেন্ট লাইফস্টাইল, ডিফারেন্ট আইডিয়াস, মানুষজন পড়াশোনার মাধ্যমে এই সুযোগটা পায়। মানে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আমাদের প্যাসেজ ওয়ান এর কোয়েশ্চেন্স গুলো কম্পারেটিভলি একটু ইজি সিলেক্ট করা হয়েছে, বাট তোমরা উত্তর এরপরে বলতে থাকবে, তোমরা উত্তর এরপরে বলতে থাকবে, ঠিক আছে? চলো আমরা কি দেখতে পাচ্ছি, হোয়ার ডিড রিয়া লিভ। অলরেডি আমরা বুঝতে পারছি রিয়া কোথায় থাকে, আমাকে বলো। হোয়ার ডিড রিয়া লিভ? ইন আ সিটি, ইন আ ভিলেজ, নিয়ার আ রিভার, ইন আ টাউন। আমরা আস্তে আস্তে বুঝেই গেলাম যে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে রিয়া একটা গ্রামে থাকে, তাহলে অপশন বি, রিয়া লিভড ইন আ স্মল ভিলেজ। হোয়াট ওয়াজ ডিফিকাল্ট টু ফাইন্ড, এখানে কোনটা ডিফিকাল্ট ছিল খুঁজে বার করা, বুকস ওয়ার ডিফিকাল্ট টু ফাইন্ড, ঠিক আছে? তাহলে স্কুলস, টিচার্স, বুকস, ফ্রেন্ডস, এখানে বুকস হচ্ছে রাইট আনসার, বুকস। কোয়েশ্চেন নাম্বার 3, হু এনকারেজ দ্য রিডিং ক্লাব, রিডিং ক্লাব ইন্ট্রোডিউস করার জন্য কে এনকারেজ করেছিলেন? রিয়া, রিয়ার প্যারেন্টস, রিয়া টিচার, রিয়া লাইব্রেরিয়ান। অপশন সি ইজ দ্য রাইট আনসার, রিয়াজ টিচার। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4, হোয়ার ডিড দ্য চিলড্রেন মিট, চিলড্রেনরা কোথায় মিট করত, চিলড্রেনরা কোথায় মিট করত? আমরা এখানে পড়েছি চিলড্রেনরা মিট করত কোথায়? আন্ডার এ লার্জ ব্যানিয়ান ট্রি, আন্ডার আ বিগ ব্যানিয়ান ট্রি। তার মানে এই বাকি অপশন আমরা পড়লাম না, অপশন বি, আন্ডার আ ব্যানিয়ান ট্রি। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 5, রিডিং হেল্প চিলড্রেন ইমপ্রুভ দেয়ার, রিডিং চিলড্রেনদের মধ্যে কোনটাকে ইমপ্রুভ করে? সিঙ্গিং অ্যাবিলিটি হচ্ছে না, ড্রয়িং স্কিল হচ্ছে না, মেমোরি অনলি, স্মৃতি শক্তি, এটা শুধুমাত্র নয়। তাহলে আমাদের টেক্সটে এই দুটো ওয়ার্ড রয়েছে, কনফিডেন্স অ্যান্ড কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আত্মবিশ্বাস তৈরি করে এবং আমাদের যে কনফিডেন্স স্কিল, সে কনফিডেন্স স্কিলকে এনকারেজ করে। এরপরে দেখো এখানে একটা সিনোনিম থেকে কোশ্চেন এসছে, যে গ্র্যাজুয়ালি বলে যে ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে, এই গ্র্যাজুয়ালি শব্দটার মানে কি? ঠিক আছে, আমি কি বললাম এখানে? গ্র্যাজুয়ালি মানে স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে, পর পর, ঠিক আছে? মেনি চিলড্রেন, অনেক ছাত্রছাত্রী যারা কোনোদিন পড়াশোনাকে এনজয় করেনি, তারা আস্তে আস্তে বই পড়তে তাদের খুব ভালো লাগলো। তাহলে এই যে গ্র্যাজুয়ালি বলে যে শব্দটা আছে, এখানে এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যাবে স্লোলি। স্লোলি, হঠাৎ করে এই ধরনের পরিবর্তন একদিনে সম্ভব নয়, হঠাৎ করে সমস্ত ছেলেরা বই পড়তে শুরু করে দিল, এটা হতে পারে না। আজকে একটা গ্রামে দুজন পড়লো, একজন ডাক্তার হলো, তাকে দেখে আরো 5টা ছেলে স্কুলে যাবে, তাদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার হলো, ঠিক আছে, তাদেরকে দেখে আরো 50টা ছেলে জয়েন করবে স্কুলে, এইভাবে এগোয় না, এইভাবে সোসাইটি চেঞ্জেস হয়। তাই গ্রাজুয়ালি এই শব্দটার সিনোনিম যাবে স্লোলি। ওকে, এরপর একটা অ্যান্টোনিম এখানে আমি দিয়েছি, এবং সেই অ্যান্টোনিমটা কি না, ডিফিকাল্ট বলে যে শব্দটা এই প্যাসেজের মধ্যে রয়েছে, এই ডিফিকাল্ট শব্দটার অপোজিট শব্দ কি হতে পারে? এটা কোয়েশ্চেনটা করারই কিছু নেই, এটা ডিফিকাল্টের অ্যান্টোনিমাস ওয়ার্ড বা বিপরীতার্থক শব্দ হলো ইজি। এরপরে আমরা চলে গেলাম, কারণ ইজি মানে খুব, যেটা মানে ডিফিকাল্ট নয় আর কি, মানে যেটা খুব আসান, আর ডিফিকাল্ট মানে যেটা খুব মুশকিল। এরপরে দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ, এটা একটু থিমেটিক কোয়েশ্চেন, এটা একটু থিমেটিক কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের মধ্যে আমরা জিজ্ঞাসা করছি যে এই পুরো প্যাসেজটা কোন আইডিয়াটা দিচ্ছে আমাদেরকে,
এই প্যাসেজটা কোন আইডিয়াটা দিচ্ছে? এই প্যাসেজ কি গ্রামের জীবন সম্পর্কে বলছে, গ্রামের মানুষের জীবন সম্পর্কে? হ্যাঁ, গ্রামের মানুষের জীবন সম্পর্কে বলছে, কিন্তু সেটাই কি, সেটাকে নিয়ে কি পুরো গল্পটা? উত্তর হচ্ছে না। ঠিক আছে। ইম্পর্টেন্স অফ রিডিং, পড়াশোনার গুরুত্বকে নিয়ে কি বলছে? চলো বাকি অপশন গুলো দেখে নি। লাইব্রেরি রুল, লাইব্রেরির মধ্যে কি কি রুলস রেগুলেশন ফলো করতে হয় তাকে নিয়ে কি বলছে? নাম্বার 8, এ তো গেমস এর কথা, এটা না হয় এলোই না, উইকেন্ড গেমস। ঠিক আছে, উইকেন্ড গেমস এর কোনো জায়গায় নেই এখানে। তাহলে অবশ্যই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ইজ অপশন বি। আমি আশা করি তোমরা প্রত্যেকে কমেন্টে লিখছো কোন কোন অপশন গুলো এখানে যাচ্ছে, এবং আমি আশা করব এখানে প্রত্যেকে, ঠিক আছে, 8-এর 8 হয়ে গেছে। এখানে প্রত্যেকেই 8-এর 8 হয়ে গেছে। আজকে ফুল মার্কস পেতেই হবে, এর পরের দিন প্যাসেজ গুলো একটু জটিল হবে। চলো সাইন্টিফিক একটা প্যাসেজ আমরা একটু আধটু পড়বো, বা একটা ইনফরমেটিভ প্যাসেজ পড়বো। চলো, প্যাসেজ 2, ট্রিজ আর এসেনশিয়াল ফর লাইফ অন আর্থ। এখানে একটা নতুন ওয়ার্ড এসেনশিয়াল, এখানে একটা নতুন ওয়ার্ড এসেনশিয়াল। প্রত্যেকে আমি এটুকু রিকোয়েস্ট করব, আমরা যে পিডিএফটা শেয়ার করছি এটার প্রিন্ট আউট নেবে, এবং প্রত্যেকে এগুলোর রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে। কারণ এটা যেমন একটা ইজি প্র্যাকটিস সেট দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি, এরপর একটু মডারেট হবে, তারপর একটু স্ট্যান্ডার্ড হবে, তারপর একটু টাফ হবে, তারপরে একটু মানে আরো ডিফিকাল্ট হবে, এরকম করে আস্তে আস্তে ওই গ্র্যাজুয়ালি যে ওয়ার্ডটা একটু আগে পেলাম, স্লোলি, ঠিক আছে, কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা এগোতে থাকবে। চলো প্যাসেজ 2, দ্য সেকেন্ড প্যাসেজ। এখানে আমরা পড়বো ট্রিজ আর এসেনশিয়াল ফর লাইফ অন আর্থ। অর্থাৎ আমাদের পৃথিবীতে টিকে থাকতে গেলে গাছ লাগবে, গাছ প্রয়োজনীয়। ট্রিজ আর এসেনশিয়াল, নেসেসারি, এসেনশিয়াল এর সিনোনিম নেসেসারি, অর্থাৎ গাছের প্রয়োজন রয়েছে, গাছের প্রয়োজন রয়েছে। দে মানে এখানে দে বলতে দ্য ট্রিজ, তারা প্রোভাইড করে অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন দেয়। তারা অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে মানে তারা শুষে নেয়, তারা টেনে নেয়, টেনে নেয়, অ্যাবজর্ব করা মানে টেনে নেওয়া। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডকে তারা টেনে নেয়, অক্সিজেনকে তারা প্রোভাইড করে। দে প্রিভেন্ট সয়েল ইরোশন, অর্থাৎ ভূমি ক্ষয়। সয়েল ইরোশন মানে ভূমি ক্ষয়, ভূমি ক্ষয় এর মানে মাটির ক্ষয়ে যাওয়া, এটাকে গাছে আটকায়। এবং সর্বোপরি ট্রিজ অফার শেল্টার টু কাউন্টলেস বার্ডস অ্যান্ড অ্যানিমালস, অর্থাৎ গাছগুলো শেল্টার দেয়, আশ্রয় দেয়। কাউন্টলেস মানে তুমি গুনতে পারবে না, এর সিনোনিম তুমি বলতে পারো নাম্বারলেস। কি বলতে পারো? নাম্বারলেস, অগণিত। পাখি, অ্যানিমালস, এদেরকে হচ্ছে তোমার গাছ শেল্টার দেয়। ফরেস্ট মানে অরণ্য, জঙ্গল। অলসো হেল্প মেনটেন রেইনফল অ্যান্ড রেগুলেট দ্য ক্লাইমেট, অর্থাৎ জঙ্গলের জন্য আমরা কি দেখতে পাই? বৃষ্টি হয়, এবং টোটাল যে ক্লাইমেট, ক্লাইমেট বাসু স্যার আরো ভালো বোঝাতে পারবেন, আমরা এটাকে ওই আবহাওয়াই বলি আর কি। ঠিক আছে, আই এম নট আ স্টুডেন্ট অফ জিওগ্রাফি, ক্লাইমেটের ডেফিনেশন হয়তো আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না, বাট ইউ গাইজ নো বেটার দেন আই। সো ক্লাইমেট মানে হলো যেটা ওই আবহাওয়া, ঠিক আছে, অর্থাৎ জঙ্গলের জন্যই এই আবহাওয়া রেগুলেটেড হয়। রেগুলেটেড হয় মানে নিয়ন্ত্রিত হয়। যেমন তোমার বাড়িতে যে সিলিং ফ্যানটা আছে তার একটা রেগুলেটর ওই পার্টিকুলার বোর্ডের উপর লাগানো রয়েছে, ওই রেগুলেটর দিয়ে তুমি রেগুলেট করো দ্য স্পিড অফ দ্য সিলিং ফ্যান। সেরকম এই ফরেস্ট, এই ট্রিজ, এরা রেগুলেট করে দ্য ক্লাইমেট। আনফরচুনেটলি, কিন্তু পোড়া কপাল, কিন্তু এটা দুঃখজনক মানে ব্যাপার আর কি, এটা কষ্টকর ব্যাপার, এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। র্যাপিড আরবানাইজেশন, ভালো করে বুঝতে লাগবে। র্যাপিড মানে হলো ভেরি কুইক, আবার বলছি র্যাপিড মানে ভেরি কুইক।
ঠিক আছে? এরপরে আমি একটা টার্ম বোঝাবো এবং সেই টার্মটা হচ্ছে আরবানাইজেশন। হ্যাঁ, কোশ্চেন থাকলো কি থাকলো না, নট আ বিগ ডিল। সেটার থেকে এমসিকিউ দেওয়া আছে কি দেওয়া নেই, এখন আমরা এই টার্মটা বোঝাবো এবং সেই টার্মটা হলো আরবানাইজেশন। হোয়াট ইজ আরবানাইজেশন? Urbanization is the process by which a population shifts from rural area to city and to town. বোঝা গেছে? আরে ভাই জিনিসটা খুব সিম্পলি বোঝো। দেখবে গ্রাম ছেড়ে শহরে জমি কিনে ঘর বানানো, ফ্ল্যাট কেনা, 2 BHK অ্যাপার্টমেন্ট, বুঝতে পারছো? 3 BHK কেনা আর্থিক সক্ষমতা অনুযায়ী, এইটাকে বলা হচ্ছে আরবানাইজেশন, অর্থাৎ গ্রাম ছেড়ে শহরে যাওয়া। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে হোয়াট ইজ আরবানাইজেশন? এক কথায় জেনে রাখবে, আরবানাইজেশন ইংরেজিতে একটা কথা লিখবে, আরবানাইজেশন, আরবানাইজেশন is the process, urbanization is the process by which a population, by which a population shifts from, একটা পপুলেশন শিফট করে কোথা থেকে? ফ্রম রুরাল এরিয়াজ, গ্রাম্য জায়গা থেকে শিফট করে। কোন দিকে শিফট করে? শহরে শিফট করে এবং টাউনে শিফট করে, মানে সিটিজ এন্ড টাউনস। এই প্রসেসটাকে বলে আরবানাইজেশন। এটা কিন্তু এটা মানে কি বলবো, এটা একটা খতরনাক জিনিস। দিস আরবানাইজেশন ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। আমি ক্লাসে আছি, 9:30 পরে করো। আরবানাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ পপুলেশন শিফটস ফ্রম রুরাল এরিয়াজ টু সিটিজ অ্যান্ড টাউনস। এই জিনিসটাকে বলা হয় আরবানাইজেশন। চলো, এটা থেকে হয়তো এমসিকিউ দেওয়া নেই, কারণ কি এটা আমাদের প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস হলে এটা অবশ্যই আমি দিতাম। আনফরচুনেটলি, মানে এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। ফরচুন মানে ভাগ্য, কপাল, তাই আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যের ব্যাপার, আরবানাইজেশন হচ্ছে ভেরি কুইকলি, খুব কুইকলি আরবানাইজেশন হচ্ছে। অ্যান্ড ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কেটে দেওয়া। ডিফরেস্টেশন মানে হলো গাছ কেটে দেওয়া। আমি এই জায়গার মধ্যে দুটো ওয়ার্ড শেখাবো, আমি আবার বলছি, দুটো ওয়ার্ড শেখাবো, তিনটে ওয়ার্ড শেখাবো। এটা হচ্ছে এফরেস্টেশন, রিফরেস্টেশন, ডিফরেস্টেশন। হিয়ার আই উইল টিচ অল অফ ইউ, বা অ্যাটলিস্ট ট্রাই টু টিচ, কারণ শেখানো যায় না, শেখানোর চেষ্টা করা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করব এফরেস্টেশন, রিফরেস্টেশন, রিফরেস্টেশন এবং ডিফরেস্টেশন, এই তিনটে ওয়ার্ডকে এক্সপ্লেন করতে। এফরেস্টেশন, রিফরেস্টেশন, ঠিক আছে, এফরেস্টেশন, রিফরেস্টেশন, ঠিক আছে, এবং ডিফরেস্টেশন। আচ্ছা, ডিফরেস্টেশন মানে তো অলরেডি আমি বললাম গাছ কাটা, ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট বা ডেস্ট্রয়িং দ্য ফরেস্টেড ল্যান্ড, এর মানেই হলো ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট। ওকে, জঙ্গল কেটে দেওয়া, এটাই হলো ডিফরেস্টেশন। আজকে যেগুলো ফরেস্টেড এরিয়া আছে সেগুলোকে নন ফরেস্টেড ল্যান্ড বানিয়ে দেওয়া, ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই জিনিসটা হচ্ছে ডিফরেস্টেশন। এর ফলে ক্লাইমেটে চেঞ্জেস আসে, ডেফিনেটলি এর ফলে ক্লাইমেটে চেঞ্জেস আসে, ক্লাইমেটে চেঞ্জেস আসা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু এই প্রবলেমটাকে সলভ করার জন্য দরকার এফরেস্টেশন, মানে ক্রিয়েটিং নিউ ফরেস্ট। এফরেস্টেশন মানে ক্রিয়েটিং নিউ ফরেস্ট, অর্থাৎ নতুন ফরেস্টকে ক্রিয়েট করা, নতুন ফরেস্টকে ক্রিয়েট করা ইন দ্য ল্যান্ড এরিয়াস দ্যাট ডিড নট প্রিভিয়াসলি হ্যাভ ট্রি কভার। মানে যে যে জমিগুলোতে আগে হয়তো গাছ ছিল না, লেটস সে, ঠিক আছে, পুরোপুরি একটা মানে আনকাল্টিভেটেড একটা ব্যারেন পিস অফ ল্যান্ড ছিল, সেই জায়গাটাকে পুরোপুরি তুমি গাছে মুড়ে দিচ্ছ, অর্থাৎ ক্রিয়েটিং নিউ ফরেস্ট, এটাকে আমরা বলতে পারবো এফরেস্টেশন। এরপর হচ্ছে রিফরেস্টেশন।
আমি আবার বলছি, রিফরেস্টেশন কোনটা? না, যে জায়গাতে আগে ফরেস্ট ছিল তুমি সেটাকে ডিফরেস্টেশনের মাধ্যমে কেটে ফেলে দিয়েছো, তুমি সেটাকে গাছ টাছ কেটে ফেলে দিয়েছো, কিন্তু আরেকবার তুমি ইনিশিয়েটিভ নিয়ে সেই জায়গায় নতুন করে আবার জঙ্গল বানিয়ে দিলে। আরে ভাই, মানেই তো পুনরায়। আমাদের কার্ড যখন, কোন একটা আইডি কার্ড যখন আমাদের ইনভ্যালিড হয়ে যায়, আমরা কি করি? রিনিউ করি। আমাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে কি করি? আমরা রিচার্জ করি, পুনরায় আবার আবার। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমরা যখন ক্রিকেট খেলতাম, হেরে গেলে যাদের পয়সা থাকতো, যে সমস্ত টিম আমাদের সমস্ত পাড়ার ছোটখাটো টুর্নামেন্টে, তারা কি করতো? রি এন্ট্রি করতো। ঠিক আছে, সেরকম রিফরেস্টেশন মানে যে জায়গায় গাছটা কেটে দেওয়া হয়েছে, জঙ্গলের যে জায়গাতে গাছটা কেটে দেওয়া হয়েছে, সেই জায়গায় নতুন গাছ পুঁতে দেওয়া। আবার বলছি, প্ল্যান্টিং প্ল্যান্টিং নিউ ট্রিজ in areas, planting new trees in areas where forests have been completely cut down. Forests have been completely cut down. তুমি বুঝতে পারলে? আমি যখন প্যাসেজ 1 পড়ালাম, কত ইজিলি আমরা পেরিয়ে গেলাম। যখন এই প্যাসেজ 2, আমাদের ক্লাসটা আধ ঘন্টা 20 মিনিট পড়া হয়ে গেছে, আমরা একটু স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করলাম। বোঝা গেছে? আস্তে আস্তে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। রাইট, এরপর আমরা এখানে চলে আসব। এখানে দেখো ওয়ার্ড গুলো একটু টাফ দেওয়া হয়েছে আগের প্যাসেজের থেকে। আগের প্যাসেজটা পড়ে যদি কোনো অ্যাসপিরেন্ট মনে করে দূর এ কি জন্য ক্লাস করব, ব্যাপারটা বোঝা গেছে, তাহলে সে কিন্তু ভুল করবে। এরপরে যখন তুমি প্যাসেজ 3 বা পার্ট 3 তে চলে যাবে, তখন দেখবে কোশ্চেন্স আরো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বোঝা গেছে? সো আনফরচুনেটলি র্যাপিড আরবানাইজেশন এন্ড ডিফরেস্টেশন এগুলো রিডিউস করে দিচ্ছে। রিডিউস মানে কমিয়ে দেওয়া। আবার বলছে রিডিউস মানে কমিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে রিডিউস করে দিচ্ছে ফরেস্ট কভার, অর্থাৎ গাছ যে পুরো পৃথিবীকে মুড়ে রেখেছিল এক সময়, বা গাছ যে পুরো পৃথিবীকে মুড়ে রাখতো একটা সময়, এই পুরো পৃথিবীটাকে গাছে মোড়া থাকতো, কিন্তু আজকে দুটো জিনিসের ফলে, একটা হচ্ছে র্যাপিড আরবানাইজেশন, মানুষজন গ্রাম থেকে শহরে যাওয়া, এটা একটা পয়েন্ট, এবং আরেকটা হচ্ছে ডিফরেস্টেশন। এই সব কিছু কি করছে? এই সব কিছু আজকে এই পুরো পৃথিবীটাকে শেষ করে দিচ্ছে। রাইট, এভরি ইন্ডিভিজুয়াল শুড প্ল্যান্ট ট্রিজ। এখানে একটা উপদেশ দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার গাছ পোতা দরকার, and they should protect existing forest, এবং তাদের প্রোটেক্ট করা দরকার, তাদের প্রোটেক্ট করা দরকার। মানে নতুন গাছ তো পুঁততেই হবে তোমাকে, and at the same time যে গাছগুলো আছে সেইগুলোকেও কিন্তু আমাদের প্রোটেক্ট করার দায়িত্ব। সেগুলোকে যাতে করে কেউ না একটা বড় বট গাছকে কেটে দেবে, এটা মানা যায় না। একটা বড় অশ্বত্থ গাছ আছে, সেটাকে মানে বাঁচানো, রাইট, এটা আমাদের দায়িত্ব। Every small efforts can make us significant difference in preserving the environment for future generation. রাইট, ছোট ছোট ইফোর্ট। ছোট ইফোর্ট মানে কি? অল্প একটু দূরে ধরো লেটসে তোমার গ্রোসারি শপ রয়েছে, এবং সেটা কি তুমি হয়তো বাইক নিয়ে যদি যাও তোমার 1 মিনিট লাগবে, হেঁটে যদি যাও তোমার 3 মিনিট লাগবে, তুমি বাইক নিয়ে গেলে। হ্যাঁ জানি তোমার কাছে তেলের দামটা ম্যাটার করে না, কিন্তু বিলিভ মি এটা ম্যাটার করে। ফিউচার জেনারেশনের জন্য এই পেট্রোলটাকে রেখে যাওয়া, তারাও তো কিছু এনজয় করুক, তারাও তো গাড়িতে চাপুক, এটা তো আমরা চাই। আননেসারি আলো জেলে রাখা, আননেসারি ইলেকট্রিসিটির কনজিউম করানো, এগুলো এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস। কোথাও কল খোলা রয়েছে জলের, সেটাকে বন্ধ করে দিলে, কেউ একটা গাছকে কেটে দিচ্ছে খামোখা, প্রয়োজন নেই, সেটাকে একটু রিকোয়েস্ট করে থামানো, বা যদি তার জন্য কোনো চিঠি করতে হয়, কাউকে হয়তো একটু চিঠি করে রিকোয়েস্ট করলে। এই যে ছোট ছোট ইফোর্ট গুলো, এই ছোট ছোট প্রচেষ্টা, এই পৃথিবীকে আমরা সুন্দর করতে পারবো, এনভায়রনমেন্টকে আমরা প্রিজার্ভ করতে পারবো। এই যে প্রিজার্ভিং, এর মানে সংরক্ষণ করা, এটাকে আমরা সংরক্ষণ করতে পারবো এই এনভায়রনমেন্টকে আমাদের আগামী জেনারেশনের জন্য। এখানে একটা ওয়ার্ড শেখাবো, সে ওয়ার্ডটা হলো পোস্টারিটি।
একটা ওয়ার্ড শেখাবো এবং সেই ওয়ার্ডটা হলো পোস্টারিটি, POSTERITY। এই পোস্টারিটি মানে হলো ফিউচার জেনারেশন। এরপরে আমরা ইজি ইজি কিছু কোয়েশ্চেন্স করব, কিছু একদম ইজি কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 9, তাহলে গাছ কি প্রোভাইড করে? এগুলো আমি আর অপশন পড়বো না প্লিজ। অক্সিজেন, রাইট। গাছ কোনটাকে প্রিভেন্ট করে? প্রিভেন্ট মানে আটকানো, মানে স্টপ। গাছ কোনটাকে আটকায়? ফ্লাড, সয়েল ইরোশন, আর্থকোয়েক, পলিউশন। ঠিক আছে, দেখো এক্ষেত্রে ডেফিনেটলি পলিউশন তো একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হবেই, ব্যাপারটা বোঝা যাচ্ছে। কিন্তু একটা জিনিসকে তুমি মাথার মধ্যে রাখো, যে আমার টেক্সটের মধ্যে কি বলেছে। আমার টেক্সটের মধ্যে কিন্তু ডাইরেক্টলি প্রিভেন্টের পরে সয়েল ইরোশন কথাটা দিয়েছে, তাই আমি এক্ষেত্রে বুঝতে পারছো ফিলোসোফার হয়ে অপশন ডি করব না, আমার উত্তর কিন্তু অপশন বি নিয়ে নেবে, কারণ এই প্যাসেজটা অনুযায়ী আমাকে এমসিকিউ করতে হবে। তোমার কি মনে হলো সেটা ম্যাটার করছে না এখানে। কোয়েশ্চেন নাম্বার 11, ফরেস্ট রেগুলেট করে, কোনটাকে রেগুলেট করে বলো? রেগুলেট দ্য ক্লাইমেট। তাহলে ফরেস্ট ক্লাইমেটকে রেগুলেট করে, ফরেস্ট ক্লাইমেটকে রেগুলেট করে। প্রিজার্ভিং, প্রিজার্ভিং মানে একটু আগে আমি বললাম এটা সিনোনিম পড়েছে, এর মানে সংরক্ষণ করা। এর মানে কি? ধ্বংস করা হলো না, বার্নিং পুড়িয়ে দেওয়া হলো না, সেলিং মানে বিক্রি করা হলো না। তাহলে কোন অপশন আসবে? অপশন বি, প্রোটেক্টিং। কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিডিউসিং ফরেস্ট কভার? ফরেস্ট কভারকে কে নষ্ট করে দিচ্ছে? ফরেস্ট কভারকে কে নষ্ট করে দিচ্ছে? এক্ষেত্রে বুঝতে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে? র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড ডিফরেস্টেশন, এটা ফরেস্ট কভারকে রিডিউস করছে। রিডিউস করা মানে কমিয়ে দেওয়া। তাহলে এক্ষেত্রে কি আছে? এফরেস্টেশন। আমি একটু আগে বলে দিলাম এফরেস্টেশন, কিন্তু আমাদের টেক্সটে আছে ডিফরেস্টেশন, তাই এফরেস্টেশনটা হবে না। এফরেস্টেশন মানে নতুন করে জঙ্গল তৈরি করা, বোঝা গেছে? হলো না। রেইনফল হলো না, গার্ডেনিং হলো না। ঠিক আছে, উত্তর কোনটা আসবে? আরবানাইজেশন। আমি একটু আগে এক্সপ্লেন করে দিলাম আরবানাইজেশন। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 14 এ। এটা আবার একটা সিগনিফিক্যান্ট ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। দ্য প্যাসেজ মেনলি এনকারেজেস আস, এটা আমাদেরকে কি শেখায়? রাস্তা বানাতে না, পশুদেরকে আঘাত করতে না, এটা তো কোনো প্যাসেজই শেখায় না, বুঝতে পারছো? গাছ কাটতে না, তাহলে অপশন সি, প্রোটেক্ট ফরেস্ট, রাইট। কোয়েশ্চেন নাম্বার 15, এই পার্টিকুলার দেখো কি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, হোয়াট আ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এখানে যে যে অপশন গুলো দিয়েছি সেই অপশন গুলো দেখলে তুমি টাইটেল কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তুমি বুঝতেই পারবে, কিন্তু এতটাও ইজি থাকবে না। কিন্তু যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই অপশন আজকে খুব ইজি। হুইচ টাইটেল ইজ মোস্ট সুটেবল? সিটি লাইফ হতে পারে না, মডার্ন বিল্ডিংস হতে পারে না, ওয়াইল্ড অ্যানিমালস হতে পারে না, তাহলে অপশন বি, ইম্পর্টেন্স অফ ট্রিজ। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ ট্রিজ। এরপরে চলে আসবো আমরা সেকশন বি তে। সেকশন বি তে দেখো আমরা প্রত্যেকেই আমরা ধরে নেব যে মোটামুটি কিছুটা তোমার পড়া রয়েছে, আর তোমাদেরকে রেগুলার বেসিসে জায়গাগুলোকে পড়তে হবে, আর আমি কোয়েশ্চেন বেসিসে জিনিসটাকে আমি জানাবো। দেখো এখানে একটা কথা লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এরপরে তোমরা খাতায় চলে যাবে, তোমার টিচার কোয়েশ্চেন পরে বলবে, প্রথমে জানাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন জিনিসটা কি। হোয়াট ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হলো ভাষাকে আয়ত্ত করা। এটা কি ধরনের প্রসেস জানো তো? এটা কি ধরনের প্রসেস? এটা হলো একটা ন্যাচারাল প্রসেস, এটা হলো একটা সাবকনসিয়াস প্রসেস। আমি আবার বলছি, ইটস আ ন্যাচারাল প্রসেস, ইটস আ সাবকনসিয়াস প্রসেস। ন্যাচারালি এটা হয়ে যায়। একটা বাচ্চাকে বাংলা ও যদি শুনতে পায় কানে, ও শুনতে শুনতে বাবা মার সাথে শুনতে শুনতে বাবা বাবা বলতে বলতে সে একদিন বলবে আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, বাক্য তৈরি করতে পারবে, পরবর্তী ক্ষেত্রে বড় বড় ভাষণ দিতে পারবে, মানুষকে পড়াতে পারবে, ইন্সপায়ার করতে পারবে, এনকারেজ করতে পারবে।
তা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা হলো একটা ন্যাচারাল প্রসেস এবং এটা হলো একটা সাবকনসিয়াস প্রসেস, যেটার দ্বারা বাই হুইচ, যেটার দ্বারা চিলড্রেনরা, যেটার দ্বারা বাচ্চারা কি শিখবে। মনে রাখবে, আবার বলছি, এমসিকিউ পরীক্ষার জন্য বড় বড় নোট পড়তে লাগে না। এমসিকিউর জন্য ফ্লোচার্ট লাগে, ওয়ান লাইনার লাগে, কনসেপ্ট লাগে। তাই কনসেপ্টটাকে বিল্ড বা ডেভেলপ করার চেষ্টা করবে কাইন্ডলি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটাকে আমি কি বললাম? ইটস এ ন্যাচারাল প্রসেস, ইটস এ সাবকনসিয়াস প্রসেস। এই প্রসেসের মাধ্যমে চিলড্রেনরা কোনটাকে লার্ন করে, বাই হুইচ চিলড্রেনরা কোনটাকে লার্ন করে, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে লার্ন করে। দে লার্ন, ইউ নো হোয়াট, দে লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা কিভাবে শেখে? প্রথম অবশ্যই ইন্টারাকশন উইথ প্যারেন্টস, রাইট? প্যারেন্টসদের সাথে ইন্টারাক্ট করে, বাবা মার সাথে ইন্টারাক্ট করে। নাম্বার টু কি হতে পারে? ফ্যামিলি মেম্বারদের সাথে ইন্টারাক্ট করে। নাম্বার থ্রি, সোসাইটির লোকেদের সাথে ইন্টারাক্ট করে। এইভাবে ইন্টারাক্ট করতে করতে সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে শেখে। ঠিক আছে? মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় উইদাউট ফর্মাল গ্রামার ইনস্ট্রাকশন। আবার বলছি, এটি বুলেট পয়েন্ট, এটি ট্রিপল স্টার দিয়ে লিখবে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, LA, ঠিক আছে, হ্যাপেন্স, এটা ঘটে। কিভাবে ঘটে? উইদাউট ফর্মাল গ্রামার ইনস্ট্রাকশন, উইদাউট ফর্মাল গ্রামার ইনস্ট্রাকশন। তা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিভাবে হয়? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হ্যাপেন্স উইদাউট ফর্মাল গ্রামার ইনস্ট্রাকশন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে এই জায়গাটা মাথার মধ্যে রাখতে লাগবে। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে আমরা কি বললাম? ইট ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ and children acquire their mother tongue. For example, আমরা বাঙালি, আমাদের মাদার টাং বাংলা। আমরা বাংলা শিখেছি by listening to our parents, by interacting with people around us without formal instruction. কোনো বাংলা মানে কোনো কোর্স আমরা করিনি। হাউ টু লার্ন বেঙ্গলি আমাদেরকে এই কোর্স করতে লাগেনি, আমরা এমনিতেই শিখেছি। এটাকে বলা হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, চলো তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কাকে বলে? ঠিক আছে, আমরা প্রথমে দেখলাম ন্যাচারাল লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রথমেই উত্তরটা কারেক্ট হয়ে গেল। ন্যাচারাল লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ কাকে বলে? আমরা একটু আগে কি বলেছি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দুই প্রকারের হয়। ইটস এ ন্যাচারাল প্রসেস, ইটস এ সাবকনসিয়াস প্রসেস। এখানে অপশন এ ন্যাচারাল প্রসেস দেওয়া রয়েছে, অপশন বিটাও হতে পারত সাবকনসিয়াস প্রসেস, কিন্তু এখানে দেওয়া নেই। কিন্তু আমরা অ্যানালাইসিসে এই পয়েন্টটাকে বললাম। চলো, তাই উত্তর পেয়ে গেছি। কিন্তু উত্তর পেয়ে গেছি বলে আমরা কি রাজা হয়ে গেলাম? উত্তর পেয়ে গেছি বলে রাজা হলাম না। আমরা এরপরে জানবো কেন অপশন বি হলো না। আমরা এরপরে জানবো কেন অপশন বি হলো না। মেমোরাইজিং গ্রামার রুল, যেমন একটা গ্রামার রুল যদি বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা তো একটা গ্রামার রুল। দেখো, এটা হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নয়। আবার বলছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর মাধ্যমে, ঠিক আছে, অপশন বির আলোচনা। তোমরা এখানে লিখবে কোয়েশ্চেন নাম্বার 16, অপশন নাম্বার 1 এটার আলোচনায় গেল। এরপর আমি অপশন নাম্বার 2 বা অপশন নাম্বার বি এর আলোচনা করব। অপশন নাম্বার বি তে একটা ওয়ার্ড বলা রয়েছে এবং সেই ওয়ার্ডটা হলো মেমোরাইজিং গ্রামার রুলস। মেমোরাইজিং গ্রামার রুলস। আচ্ছা, গ্রামার রুলস মেমোরাইজিং মানে এটার মাধ্যমে বলা হচ্ছে যে তুমি হয়তো গ্রামারের রুলগুলো জানো। একটা ছোট রুল বলছি, এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বলছে তুমি যদি গ্রামার রুলকে মেমোরাইজ করো, মানে মনে করো বা মুখস্থ করো বা পড়ো, এর মধ্যে কি হবে না, এর মাধ্যমে তোমার লার্নিং হবে, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং হবে।
কি হবে? ল্যাঙ্গুয়েজ লার্নিং হবে, কিন্তু কি হবে না? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হবে না। কি হবে না? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হবে না। কেন হবে না? কারণ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইট ইজ এ কনসাস প্রসেস। এটা সজ্ঞানে চোখ কান খোলা রেখে ক্লাসে 200% অ্যাটেনশন দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্টের এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা তুমি শিখছো। তাই লার্নিং হলো একটা কনসাস প্রসেস, যেখানে অ্যাকুইজিশন হলো একটা সাবকনসাস প্রসেস। এটা আমরা ঘুমোতে ঘুমোতে শিখি, এটা আমরা চা খেতে খেতে শিখি, ঠিক আছে? আর কনসাস প্রসেস, এই লার্নিংটা জেনারেলি কোথায় হয়? এটা জেনারেলি হয় এটা ক্লাসরুমে। আর অ্যাকুইজিশনটা কোথায় হয়? ঘরে হয়, খেলার মাঠে হয়, পাড়ার ঠেকে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে হয়। তাই অপশন বি রং আনসার। কিন্তু রং আনসার হলো এক্সপ্লেনেশনটা কিভাবে করলাম এটা মাথার মধ্যে রাখতে হবে। অপশন সি এ নিয়ে বলারই কিছু নেই, এটা জাস্ট অপশন বাড়ানোর জন্য বলা রয়েছে। লার্নিং ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হ্যাজ নো কানেকশন উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ট্রান্সলেশন অনলি, এটাও আসবে না, কারণ ট্রান্সলেশন ইজ এ টিচিং টেকনিক অ্যান্ড ডাজন্ট ডেসক্রাইব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। কারণ ট্রান্সলেশনটা কি? এই পয়েন্টটা অপশন ডিটা নিয়ে একটা কথা লিখে রাখো, যে ট্রান্সলেশন এটা হলো কি? এটা হলো একটা টিচিং টেকনিক। হোয়াট ইজ ট্রান্সলেশন? ইটস এ টিচিং টেকনিক। এটা একটা টিচিং টেকনিক আমরা বলতে পারি। এক্সকিউজ মি, ইট ডাজন্ট ডেসক্রাইব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে বর্ণনা করে না। এখানে আমরা আলোচনা শেষ করলাম। কত নাম্বার কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাম্বার 16। এরপর আমরা চলে আসব নেক্সট কোয়েশ্চেন, যেটা হলো কোয়েশ্চেন নাম্বার 17। চলো পড়া যাক। বলছে কোন মেথডটা এমফাসাইজ করে কমিউনিকেশন ইন রিয়েল লাইফ সিচুয়েশন? রিয়েল লাইফ সিচুয়েশনে কোন মেথডটা কাজে লাগে? আমার কি কি অপশন রয়েছে? প্রথম অপশন হচ্ছে জিটিএম। প্রথম অপশন দিয়েছে আমাকে জিটিএম, মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। আমরা ডিটেলে মেথড গুলো পড়বো, এখানে অল্প করে বলি। জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড, ইট ফোকাসেস অন গ্রামার রুলস। এটা শুধু গ্রামার রুলের উপর ফোকাস করে, এটা ট্রান্সলেশনের উপর ফোকাস করে, এটা রিডিং লিটারেরি টেক্সট অর্থাৎ বিভিন্ন ধরনের টেক্সট গুলোকে পড়ার সাথে এটা রিলেটেড। তাই জিটিএম ফোকাসেস অন গ্রামার রুলস নাম্বার 1, জিটিএম ফোকাসেস অন ট্রান্সলেশন নাম্বার 2, জিটিএম ফোকাসেস অন রিডিং লিটারেরি টেক্সট। ঠিক আছে? এই জিটিএম এর ক্ষেত্রে কোন জিনিসটা গুরুত্ব পায় না? কোন জিনিসটা গুরুত্ব পায় না? নাম্বার 1 হচ্ছে স্পিকিং, আর নাম্বার 2 হচ্ছে কমিউনিকেশন। গুরুত্ব পায়, গুরুত্ব পায়, কিন্তু আমি বলছি লিটল ইম্পর্টেন্স, খুব অল্প গুরুত্ব রয়েছে। লিটল ইম্পর্টেন্স জিটিএম। am I clear to everybody? আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় যে অপশনটা দিয়েছে, সেকেন্ড অপশন, সেকেন্ড অপশনটার নাম হচ্ছে ডাইরেক্ট মেথড, ডিএম। সেকেন্ড মেথডটার কি নাম বলেছে? নাম বলেছে কোশ্চেনে ডিএম। ডিএম মানে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড কি করে না, ডাইরেক্ট মেথড এনকারেজেস, এটা উৎসাহিত করে। কিসের উপর উৎসাহিত করে? স্পিকিং। ঠিক আছে? এন্ড ডাইরেক্ট মেথড ইট সামটাইমস অ্যাভয়েড, এটা কোনটাকে অ্যাভয়েড করে? মাদার টাংকে। ইট অ্যাভয়েডস মাদার টাং, ভালো করে বুঝবে, ইট অ্যাভয়েডস মাদার টাং। ঠিক আছে? Moreover, its primary focus is not real life communicative competence. রিয়েল লাইফ কমিউনিকেশন ডাইরেক্ট মেথডের উদাহরণ নয়। আমরা ডাইরেক্ট মেথড জাস্ট এখন এটুকু মাথার মধ্যে রাখো, ডাইরেক্ট মেথড ইট এনকারেজেস স্পিকিং,
and direct method avoids the mother tongue. Direct method encourages speaking, direct method avoids mother tongue. আচ্ছা, কথাটা যখন এলো তখন একটু আমি ক্লিয়ারলি বলি। ওকে, দ্য পারপাস অফ ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড কি বলেছে জানো তো? লার্ন ইংলিশ থ্রু ইংলিশ, এটা হচ্ছে মেন কথা। লার্ন ইংলিশ থ্রু ইংলিশ মানে ধরো কাউকে ক্লাস ওয়ানে সে ইংলিশ শিখতে আসবে, তাকে তুমি ইংলিশটাকে ইংলিশে কি করে শেখাবে বলো? লার্ন ইংলিশ থ্রু ইংলিশ মানে the teacher only speaks in English. New words are explained through picture, real object, action, gesture, facial expression, demo. বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার আর কি। তো এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে আমি কি বললাম? এটা এনকারেজেস স্পিকিং অ্যান্ড ইট অ্যাভয়েডস তোমার মাদার টাং। এটা মাদার টাংকে অ্যাভয়েড করে এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানালাম যে ডিএম বা ডাইরেক্ট মেথডকে বোঝার জন্য একটা লাইন তোমাদেরকে শেখালাম। সেই লাইনটা কি? লার্ন ইংলিশ থ্রু ইংলিশ, অর্থাৎ ইংলিশকে শেখো কিসের মাধ্যমে? ইংলিশের মাধ্যমে। এই হলো গিয়ে তোমার ডিএম বা কি বলবো, ডাইরেক্ট মেথড। এরপর অপশন সিতে কোশ্চেন রয়েছে সিএলটি মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। আমরা এগুলো নিয়ে ডিটেল পড়বো, আমি বারবার বলছি, কিন্তু এগুলো নিয়ে আলোচনা রোজ করব। আলোচনা রোজ করব, পড়বো তো ডিটেল একবার, আলোচনা রোজ চলবে। সিএলটি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি। সিএলটি কি বলে? মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইট এইমস টু ডেভেলপ লার্নার্স অ্যাবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি। এর প্রথম লক্ষ্য, এর প্রথম লক্ষ্যটা কি বা এর প্রধান লক্ষ্য? যে কথা বলো। আবার বলছি, এর প্রথম লক্ষ্য বা প্রধান লক্ষ্যটা কি? যে কমিউনিকেট করো। কেমন ভাবে কমিউনিকেট করো? ইফেক্টিভলি কমিউনিকেট করো। আবার বলছি, সিএলটির পারপাসটা কি? কমিউনিকেট করো ইফেক্টিভলি ইন রিয়েল লাইফ সিচুয়েশন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবং তারপরে আছে দেখো অডিও লিঙ্গুয়াল মেথড। অপশন ডি তে কি দিয়েছে? অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড ওকে আমরা এক কথায় কি বলবো? ওয়ান লাইনার। অডিও লিঙ্গুয়াল মেথড হচ্ছে ইট ইজ এ মেথড দ্যাট ইজ বেসড অন রিপিটেশন। এখানে রিপিটিশন যাবে, ঠিক আছে? এখানে হ্যাবিট ফরমেশন হবে, এখানে হ্যাবিট ফরমেশন হবে, ঠিক আছে? আবার বলছি, এখানে কি আসবে? হ্যাবিট ফরমেশন আসবে। এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? উই উইল কল ইট টু বি হোয়াট? অডিও লিঙ্গুয়াল মেথড। আমরা কোশ্চেনটাকে দেখে নেব। আচ্ছা, অডিও লিঙ্গুয়াল মেথডটাকে আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। বলছে ইট ইজ এ মেথড অফ টিচিং ইংলিশ। আমাদের পুরোটাই হচ্ছে ইংলিশ টিচিং কে নিয়ে, কারণ আমরা টেটের ইংলিশটা পড়ছি। ইটস এ মেথড অফ টিচিং ইংলিশ যেটা এমফাসাইজ করছে লিসেনিং এন্ড স্পিকিং এর উপর বিফোর রিডিং এন্ড রাইটিং। বলছে লিখবে পরে, পড়বে পরে, তার আগে শোনো আর বলো। তাহলে টিচার্স ল্যাঙ্গুয়েজ থ্রু রিপিটেশন, ইট টিচার্স ল্যাঙ্গুয়েজ থ্রু ইমিটেশন, ইট টিচার্স ল্যাঙ্গুয়েজ থ্রু মেমোরাইজেশন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা বি এফ স্কাইনারের বিহেভিয়ারিজম থিওরির উপর বা লিওনার্ড ব্রুমফেল্ডের তোমার স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর উপর এই থিওরিটা বেস করে রয়েছে, যার নাম অডিও লিঙ্গুয়াল মেথড বা এএলএম। আবার বলছি এএলএম। এর ডেফিনেশনটাকে আমরা এক লাইনে লিখে নিই। হোয়াট ইজ এএলএম? লেখো, দ্য এএলএম is a method of teaching English. I repeat, the ALM is a method of teaching English that emphasizes
দ্যাট এমফাসাইজেস মানে গুরুত্ব দেওয়া, SISES বা JDS ও লিখতে পারো। দ্যাট এমফাসাইজেস লিসেনিং অ্যান্ড স্পিকিং, দ্যাট এমফাসাইজেস লিসেনিং অ্যান্ড স্পিকিং, যেটা লিসেনিং এবং স্পিকিং এর উপর গুরুত্ব দিচ্ছে। কার থেকে বেশি? বিফোর রিডিং অ্যান্ড রাইটিং। আবার বলছি, লিসেনিং এবং স্পিকিং এর উপর গুরুত্ব দিচ্ছে কার থেকে বেশি? রিডিং এবং রাইটিং এর থেকে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ALM। আবার বলছি ALM এর মেন পারপাস হচ্ছে, বলছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু হ্যাবিট ফরমেশন। ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু, এক কথায় বলছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু হ্যাবিট ফরমেশন। অর্থাৎ হ্যাবিট ফরমেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে। এবং কারেক্ট হ্যাবিট কিভাবে ডেভেলপ হয়? লিসেনিং এর মাধ্যমে, রিপিটিং এর মাধ্যমে, মেমোরাইজিং এর মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, এক্সকিউজ মি, এগুলোকে বলা হচ্ছে ALM। এগুলোকে বলা হচ্ছে ALM। Am I clear to everybody? তাহলে এরপরে আমরা কোশ্চেনে চলে যাই। বলছে কোন মেথডটা কমিউনিকেশনকে গুরুত্ব দেয়? কোন মেথডটা কমিউনিকেশনকে গুরুত্ব দেয়? আমরা অলরেডি পড়ে নিলাম বেশ কিছু জায়গা, এই প্রত্যেকটা মেথডের নাম আমরা দেখলাম, যেখানে আমরা বুঝতে পারলাম যে GTM যেখানে শুধুমাত্র গুরুত্ব দিচ্ছে গ্রামার, রুল, ট্রান্সলেশনের উপর, DM বা ডাইরেক্ট মেথড যেখানে স্পিকিং এর উপর গুরুত্ব দিচ্ছে এবং মাদার টাং এর উপর গুরুত্ব দিচ্ছে না, কারণ DM বা ডাইরেক্ট মেথড বলেছে লার্ন ইংলিশ থ্রু ইংলিশ, ইংলিশ শিখলে ইংলিশ বলে শেখো। আর তৃতীয় হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে CLT। এটা বলছে চিলড্রেনদের মধ্যে এটা ডেভেলপ করো যে তারা যাতে করে কমিউনিকেট করতে পারে, তারা ডিসকাশন করুক, তারা প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিতে এনগেজ হোক, তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করুক। অর্থাৎ কথাবার্তা শেখায় শুধুমাত্র রিয়েল লাইফ সিচুয়েশনে কথাবার্তা শেখায় কে? না, অবশ্যই কারেক্ট আনসার হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এরপরে কোশ্চেন বলছে কোনটা হলো রিসেপটিভ স্কিল? আমি আবার বলছি, রিসেপটিভ স্কিল। রিসেপটিভ কথাটা রিসিভ থেকে আসছে। রিসেপটিভ কথাটা রিসিভ থেকে আসছে, RECEIV। রিসিভ করা মানে গ্রহণ করা। এখানে চারটে ওয়ার্ড আছে। কত নাম্বার কোয়েশ্চেন? হেডিং দেবে কোয়েশ্চেন নাম্বার 18। এখানে প্রথম অপশন সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিংটাকে আমি বলছি প্রোডাক্টিভ স্কিল। তাহলে কালকে একটা MCQ পড়তেই পারে যে প্রোডাক্টিভ স্কিল কোনটা। ঠিক আছে, তাহলে স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আমি বলে দিলাম, তুমি মুখস্থ করে নেবে, এটা হতে পারে না। তুমি যে বোঝো স্পিকিং কেন প্রোডাক্টিভ স্কিল। স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল কারণ লার্নার যারা যারা শিখছে আর কি, লার্নার্স তারা প্রডিউস করে, কোনটাকে প্রডিউস করে? তারা ল্যাঙ্গুয়েজকে প্রডিউস করে। দ্য লার্নার্স প্রডিউস ল্যাঙ্গুয়েজ। সো স্পিকিং হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল কারণ লার্নাররা কি করছে? তারা প্রডিউস করছে ল্যাঙ্গুয়েজকে। সো দ্য লার্নার্স প্রডিউস ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? তাই আমরা কি বলতে পারবো? স্পিকিং ইজ এ প্রোডাক্টিভ স্কিল, নাম্বার 1। নাম্বার 2, রাইটিং। রাইটিংটা কি? না, রাইটিংও কিন্তু প্রোডাক্টিভ স্কিল। আই রিপিট, রাইটিংও কিন্তু প্রোডাক্টিভ স্কিল। নাম্বার 3 সেটা হচ্ছে লিসেনিং, অর্থাৎ মন দিয়ে শোনা। হিয়ারিংটা জাস্ট শোনা, লিসেনিংটা মন দিয়ে শোনা। লিসেনিংটা কি? না, লিসেনিংটা হচ্ছে রিসেপটিভ স্কিল। কেন রিসেপটিভ স্কিল? কারণ এখানে লার্নাররা, হিয়ার লার্নার্স রিসিভ and understand, receive and understand
spoken language. I repeat, here the learners receive and understand spoken language. Here the learners receive and understand spoken language. এটাকে আমরা কি বলতে পারবো? লিসেনিং। এটা হলো একটা রিসেপটিভ স্কিল। আর নাম্বার ডি, সেটা হচ্ছে স্টোরি টেলিং। দেখো, স্টোরি টেলিং ইজ আ স্পিকিং অ্যাক্টিভিটি, গল্প বলা। এটাকে আমরা একটা স্পিকিং অ্যাক্টিভিটি বলতে পারো, আর তাই স্পিকিং অ্যাক্টিভিটিকে আমি বলে দেব যে এটা একটা অবশ্যই প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, এ নিয়ে কোনো ডাউট নেই। তাই কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট? যে অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট তার নাম হচ্ছে লিসেনিং। লিসেনিং ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18, একটা কোয়েশ্চেন করছি, তার থেকে আরো 4টে অপশন নিয়ে আলোচনা করছি। এইভাবে 30টা কোয়েশ্চেন করছি না আমি 30 4 120টা কোয়েশ্চেন করছি, 120 রকম আইডিয়া নিয়ে আলোচনা করছি। বোঝা গেছে? And there lies the beauty of MCQ analysis. 19 নাম্বার কোয়েশ্চেন বলছে, তাহলে কোনটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল? কোয়েশ্চেন দেখো, কোনটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল? এখানে বলছে রিডিং। রিডিং মানে বই পড়া। বই পড়ে আমরা কি করি না, বই পড়ে আমরা জানি কোনো কিছু। হ্যাঁ, বই এখানে ধরো এই যে এমসিকিউ গুলো আমি বানিয়েছি, এগুলো পড়ে আমি কিছু জানতে পারছি। তাই রিডিংটাকে আমি কি বলবো? রিডিংটা হচ্ছে আমার কাছে রিসেপটিভ স্কিল। আমার কাছে নয়, রিডিং হলোই রিসেপটিভ স্কিল। লিসেনিং, তুমি আমার কথা শুনছো, কিছু অল্প হলেও শিখতে পারছো, রাইট? বা অ্যাটলিস্ট চেষ্টা করছো। তো লিসেনিংটাও কিন্তু রিসেপটিভ স্কিল, এর মাধ্যমে আমরা কিছু শিখছি। এরপরে আছে স্পিকিং, কথা বলা। এই কথা যখনই বললে, তুমি জানাতে শুরু করলে, তুমি যখন জানাতে শুরু করলে, তুমি করতে শুরু করলে প্রডিউস, আর সেখান থেকে প্রোডাক্টিভ। স্পিকিংটা হচ্ছে কি? প্রোডাক্টিভ স্কিল। স্পিকিং ইজ আ প্রোডাক্টিভ স্কিল। এটাকে তুমি প্রোডাক্টিভ স্কিল বলবে কেন? এখানে যারা লার্নার আছে, দে এক্সপ্রেস আইডিয়াস, তারা তাদের আইডিয়াকে এক্সপ্রেস করে। Am I clear to everybody? তাহলে কোনটা এই 19 নাম্বার কোশ্চেনে যে যে কটা অপশনস রয়েছে তার মধ্যে রিডিংটাকে আমি কি বললাম? ইটস এ রিসেপটিভ স্কিল। লিসেনিংটাকে বললাম রিসেপটিভ স্কিল। স্পিকিংটাকে বললাম প্রোডাক্টিভ স্কিল। এরপরে অবজার্ভিং, তোমরা জানো অবজার্ভিং ইজ নট ওয়ান অফ দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস। এটা এই 4টে ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যেই পড়ছে না, তাই অপশন ডিটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে গ্রামার। গ্রামার শুড প্রাইমারিলি, মাফ করবে, গ্রামার শুড প্রাইমারিলি হেল্প লার্নার্স। গ্রামার কি কাজ করে? কি কাজ করে বলছে, মানে কিভাবে লার্নারদেরকে হেল্প করে গ্রামার? সিম্পল কোয়েশ্চেন, বিএড এর কোয়েশ্চেন। মেমোরাইজ রুলস। মডার্ন ল্যাঙ্গুয়েজ টিচিং ডাজন্ট এনকারেজ মেমোরাইজিং রুলস অ্যালোন। আমি কি বললাম? রুল পড়ো, একে ওটা বলে, তাকে সেটা বলে, এরকম করে মডার্ন ডেতে পড়ানো হয় না। মডার্ন ডেতে ওভাবে পড়ানো হয় না। আমি শুরুতে, ঠিক আছে, একটা প্রায় 40 মিনিটের ইন্ট্রো নিয়েছি এটার উপর আজকে, যে আমরা ওইভাবে পড়বো না যেভাবে ট্রেডিশনালি সবাই পড়ছে। ওইভাবে পড়ে এমসিকিউ অ্যানালাইসিস করা যায় না। এমসিকিউ একটা সমুদ্রের নাম, যেখানে নেমে যেতে হবে। সমুদ্র যদি ক্রস করতে হয় তাহলে জলে আগে নেমে যেতে হবে, তারপর ভাবা যাবে। ঠিক আছে? তাহলে গ্রামার শুড প্রাইমারিলি হেল্প লার্নার্স। তাই মেমোরাইজ রুলস, মেমোরাইজ রুলস মানে নিয়মগুলোকে মনে করা। আমি কি বললাম? মডার্ন ল্যাঙ্গুয়েজ টিচিং ডাজন্ট এনকারেজ মেমোরাইজিং রুলস অ্যালোন। নিয়ম কানুনকে শুধু মনে করা, এটা কিন্তু গ্রামার, ঠিক আছে, এটা তোমার কি বলবো, এ করে না আর কি, এলাও করে না আজকের ডেটে। এটা রং আনসার। ঠিক আছে? গ্রামারের মাধ্যমে শুধুমাত্র আমরা মার্কস স্কোর করতে পারবো, এটাও সেই জন্য আমরা গ্রামার শিখি না। ঠিক আছে?
গ্রামার শিখে গেলে আমরা কথা বলা বন্ধ করে দেবো, টেন্স শেখার পরে 5 দিন কথা বলা বন্ধ করে দিলাম, ভয়েস শেখার পরে 10 দিন বন্ধ করে দিলাম, মৌন ব্রত নিয়ে নিলাম, এটা তো হতে পারে না। অ্যাকচুয়ালি গ্রামার কি করে? গ্রামার শুড হেল্প লার্নার্স ইউজ ইংলিশ কারেক্টলি। গ্রামার শুড হেল্প লার্নার্স ইউজ ইংলিশ কনফিডেন্টলি ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। গ্রামার ইফেক্টিভ কমিউনিকেশন করায়। গ্রামার কি করায়? ইফেক্টিভ কমিউনিকেশন করায়। গ্রামারের মাধ্যমে কি হয়? একটা ইফেক্টিভ কমিউনিকেশন তৈরি হয়। তাই কোয়েশ্চেন নাম্বার 20 এতে অপশন বি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপশন। গ্রামারের মাধ্যমে ইফেক্টিভ কমিউনিকেশন হয়। কোয়েশ্চেন নাম্বার 21, দ্য বেস্ট টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কোনটা হলো বেস্ট টিএলএম? লিসেনিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য বেস্ট টিএলএম কোনটা? ঠিক আছে, প্রথমে যে অপশনটা রয়েছে এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডস। প্রথম যে অপশনটা দিয়েছে সেটা কোনটা? ফ্ল্যাশ কার্ডস। জাস্ট আ সেকেন্ড প্লিজ, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড প্লিজ। ফ্ল্যাশ কার্ড, দেখবে ফ্ল্যাশ কার্ড হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে শেখানোর জন্য ছোট ছোট যে কাগজের টুকরোগুলো হয় সেগুলোকে ফ্ল্যাশ কার্ড বলে। কাগজের টুকরোগুলো হয় লাল রঙের, নীল রঙের, লালের উপর এ লেখা রয়েছে, তার নিচে অ্যাপেল লেখা রয়েছে, এগুলোকে ফ্ল্যাশ কার্ড বলে। ঠিক আছে, আমি ছবি আঁকতে পারি না, তাও আমি, তুমি বলবে স্যার এটা কি? এটা অ্যাপল, এ ফর অ্যাপল, এটা একটা ফ্ল্যাশ কার্ড। তাই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে কি হয়? ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে, এটা একটা ফ্ল্যাশ কার্ড, এই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে হয় ভোক্যাবস ইমপ্রুভ করে, ইমপ্রুভ ভোক্যাবুলারি, ভোক্যাবস ইমপ্রুভ হয় নাম্বার 1। আর নাম্বার 2 ভিজুয়াল লার্নিং হয়, অর্থাৎ দেখে শিখতে পারি আমরা। ভোক্যাবস ইমপ্রুভ হয় এবং ভিজুয়াল লার্নিং হয়, রাইট? ভোক্যাবস ইমপ্রুভ হয় বা ভিজুয়াল লার্নিং হয়। Am I clear to everybody? তাহলে লিসেনিং স্কিল অর্থাৎ শোনার স্কিলকে ডেভেলপ করার জন্য বা ইমপ্রুভ করার জন্য, আরো বেশি পারফেকশনের লেভেলে রেস্টোর করার জন্য অপশন এ ফ্ল্যাশ কার্ড চলবে না। কারণ ফ্ল্যাশ কার্ড ভোক্যাবস কে ইনক্রিজ করে, এবাব অল এটা ভিজুয়াল লার্নিং এর ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে। অডিও রেকর্ডিং, এটা কিন্তু আমরা বাকি অপশন গুলো দেখার পরে কোনটা কারেক্ট সেটা বলবো। অডিও রেকর্ডিং, দেখো অডিও রেকর্ডিং প্রোভাইড অথেন্টিক লিসেনিং প্র্যাকটিস, রাইট? Audio recording provides authentic listening practice. Audio recordings improve pronunciation. Audio recordings improve comprehension. Audio recordings improve listening ability. তাই অডিও রেকর্ডিং এর মাধ্যমে তুমি আমার লেকচারটাকে রেকর্ড করলে এবং পরবর্তী ক্ষেত্রে তুমি শুনলে, বা এটা ইউটিউবে পরবর্তী ক্ষেত্রে তুমি দেখলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলে রাখি এই অডিও রেকর্ডিং এটা কি করে? এটা লিসেনিং প্র্যাকটিসকে ইনক্রিজ করে। লিসেনিং প্র্যাকটিসের সাথে এটা ডেফিনেটলি কানেক্টেড, নাম্বার 1। নাম্বার 2, এটা ইমপ্রুভ করে, কোনটাকে ইমপ্রুভ করে? প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আমাদের উচ্চারণকে ঠিক করে। নাম্বার 3, কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। আর নাম্বার 4 অবশ্যই লিসেনিং অ্যাবিলিটি। লিসেনিং অ্যাবিলিটি তো ইনক্রিজ করবেই, যত বেশি শুনবে। সানডে সাসপেন্স শুধু শুনলে শুধু সানডে সাসপেন্স শোনা হয় এমনটা নয়, কিন্তু আমরা আস্তে আস্তে শ্রোতা হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের জীবনে কি সমস্যা বলো তো? উই লিসেন টু রিপ্লাই। প্রবলেম ইজ দ্যাট, দেখবে তোমাকে কেউ কিছু বললো, তুমি কতক্ষণ অবধি তাকে শোনাচ্ছ, রিপ্লাইটা দিচ্ছ, ততক্ষণ অবধি যেন ফুড ডাইজেস্ট হচ্ছে না। এটা খুব জটিল জিনিস।
ঠিক আছে, আমাদের শোনা উচিত, রিপ্লাই করার জন্য নয়, বোঝার জন্য, তাহলে পরে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। এরপরে অপশন আছে ব্ল্যাকবোর্ড। দেখো, ব্ল্যাকবোর্ড ইজ ইউজফুল ফর রাইটিং বাট নট ফর ডেভেলপিং লিসেনিং স্কিল। ব্ল্যাকবোর্ডে লেখা যেতে পারে, কিন্তু লিসেনিং স্কিল কি করে ব্ল্যাকবোর্ড ডেভেলপ করবে বলো? ডিকশনারি। ডিকশনারি হেল্পস উইথ ভোক্যাবস, বাট ডিকশনারির তো কোনো ফাংশন নেই লিসেনিং প্র্যাকটিসের সাথে। তাই লিসেনিং প্র্যাকটিসের সাথে, ঠিক আছে, লিসেনিং স্কিলকে ডেভেলপ করার জন্য যে টিএলএমটা লাগবে, সেই টিএলএমটার নাম হচ্ছে অডিও রেকর্ডিংস। কোন টিএলএমটা যাবে? অডিও রেকর্ডিংস টিএলএমটা যাবে। চলো 22 নাম্বার কোশ্চেনে কিচ্ছু নেই। রেমেডিয়াল টিচিং, আমরা বললাম যে রেমেডিয়াল টিচিং মানে যারা একটু স্লো আছে, স্লো লার্নার, উইক লার্নার, তাদেরকেও ডেভেলপ করা, তাদেরকেও সামনের দিকে নিয়ে আসে, এটা হচ্ছে রেমেডিয়াল টিচিং। আচ্ছা, রেমেডিয়াল টিচিং কাদের জন্য? ইজ মিন্ট ফর কাদের জন্য রেমেডিয়াল টিচিং? গিফটেড লার্নারদের জন্য। গিফটেড লার্নার মানে ট্যালেন্টেড লার্নার। আরে অলরেডি তারা তো ট্যালেন্টেড, অলরেডি তারা তো ম্যাথসে 100 পাচ্ছে, তাদের জন্য কিন্তু রেমেডিয়াল টিচিং নয়। রেমেডিয়াল টিচিং টিচারদের জন্য নয়, রেমেডিয়াল টিচিং প্যারেন্টসদের জন্য নয়, রেমেডিয়াল টিচিং উইক লার্নার্স নিডিং এক্সট্রা সাপোর্ট। আমার সাথে বলবে, উইক লার্নার্স নিডিং এক্সট্রা সাপোর্ট, যে সমস্ত লার্নারদের এক্সট্রা সাপোর্টের দরকার রয়েছে তাদের জন্য। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 23। ঠিক আছে, আমরা এরপরে বুঝবো হোয়াট ইজ কল্ড মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। আমরা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমটা আগে জানবো, তারপরে আমরা এমসিকিউটাকে বুঝবো। আমি আবার বলছি, আগে এটুকু বোঝো মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম কাকে বলা হয়। আমরা মাল্টি ওয়ার্ডটার মানে জানি, মাল্টি মানে একাধিক, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। মনে রাখবে, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, ঠিক আছে, ইজ এ ক্লাসরুম যেখানে কেউ বলছে কেমন আছো, যেখানে কেউ বলছে ক্যাসে হো, ঠিক আছে, বা কেউ বলছে হাউ আর ইউ। এই জিনিসটা হলো মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। জাস্ট আ সেকেন্ড। Sorry, I was a bit interrupted. Chalo, let's continue the session. So what is a multilingual classroom? একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হচ্ছে সেটা যেখানে লার্নাররা, যারা বিভিন্ন দুই বা দুইয়ের বেশি ভাষায় কথা বলে, ঠিক আছে, তাহলে এক কথায় বলবো, এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, এ মাল্টিলিঙ্গুয়াল classroom includes learners who speak two or more languages. I repeat, a multilingual classroom includes learners who speak two or more languages. ঠিক আছে, এবং এর অনেক বেনিফিট আছে জানো তো। এর কিছু অবস্টাকেলসও আছে, কিছু বেনিফিটও আছে। যেমন কি, এর মধ্যে কগনিটিভ গ্রোথ হয়। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে, রিসার্চ বলছে যে সমস্ত স্টুডেন্টরা হু এনগেজ উইথ মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, তাদের বেটার মেমোরি হয়, তারা মাল্টিটাস্কিং হ্যাবিট তাদের মধ্যে ডেভেলপ করে, ঠিক আছে, তাদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল তৈরি হয়, এবং সর্বোপরি মানে একটা ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং আর কি, বিভিন্ন কালচারাল লোকের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং,
ঠিক আছে? তো এটা হলো একটা মাল্টি লিঙ্গুয়াল ক্লাসরুম। এরপর কোশ্চেনটা কি দিচ্ছে দেখো, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম কাকে বলে? যেখানে একটা ল্যাঙ্গুয়েজ বলা হয়, মাল্টি মানে একাধিক, তাই অপশন এ বাদ চলে গেল। ইংলিশ অনলি হতে পারে না, সংস্কৃত অনলি হতে পারে না। তাহলে এখানে রাইট অপশনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় যে কোনটা রাইট অপশন, আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা কনসেপ্টটা বুঝলাম কি বুঝলাম না। কোশ্চেন নাম্বার 24, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ডিউরিং টিচিং ইজ কল্ড। যেখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হতে থাকবে, আমরা প্রথমে বুঝবো যে এই অ্যাসেসমেন্ট জিনিসটা কি। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, এতে আমরা প্রথমে বুঝবো যে হোয়াট ইজ দিস অ্যাসেসমেন্ট। মানে একটা স্টুডেন্ট কি শিখলো না শিখলো, এই প্রত্যেকটা জিনিসকে, ঠিক আছে, জানার দরকার রয়েছে, পরীক্ষা নেওয়ার একটু দরকার রয়েছে, ঠিক আছে? তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ডিউরিং টিচিং এটাকে কি বলা হয়? এখানে চারটা আছে। এটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, আগে অ্যাসেসমেন্ট ওয়ার্ডটাকে নিয়ে একটা লাইন বলে দিই। হোয়াট ইজ অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ ইভালুয়েটিং আ স্টুডেন্টস নলেজ অ্যান্ড স্কিল। কতটা জানে বা না জানে, ঠিক আছে, এটাকে পরীক্ষা করার যে প্রসেস তার নাম হলো অ্যাসেসমেন্ট। তাহলে এক কথায় লিখবে, অ্যাসেসমেন্ট অফ লার্নিং is the process of evaluating a student's knowledge, a student's knowledge, evaluating a student's knowledge and skill. I repeat, what is assessment? Assessment of learning is the process of evaluating a student's knowledge and skill. A স্টুডেন্টের নলেজ এবং স্কিল এটাকে ইভালুয়েট করার যে প্রসেস আছে, সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড টু বি অ্যাজ অ্যাসেসমেন্ট। দেখো, এখানে চারটে অপশন আছে। এখানে চারটে অপশন আছে। প্রথমে আমরা জেনে নেব ফরমেটিভ অ্যাসেসমেন্ট। প্রথমে আমরা জানবো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। বরাবর ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কি না, এটা চলতে থাকে, টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে চলতে থাকে। এটার মাধ্যমে স্টুডেন্টের প্রোগ্রেসকে মনিটরিং করা হয়, ফিডব্যাক নেওয়া হয়, দেওয়া হয়। বুঝতে পারছো? তাই ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি হয় না, ইজ কন্ডাক্টেড। কখন কন্ডাক্টেড হয় না, থ্রু আউট, চলতেই থাকে, থ্রু আউট দ্য টিচিং হাইফেন লার্নিং প্রসেস। এই টিচিং লার্নিং প্রসেসের মাধ্যমে এটা চলতেই থাকে। এবং এটার মাধ্যমে কি করা হয়, এটার মাধ্যমে মনিটর করা হয় স্টুডেন্টের প্রোগ্রেসকে। ইট মনিটরস স্টুডেন্টসেস, STUDENTS, স্টুডেন্টসেস প্রোগ্রেস, স্টুডেন্টের প্রোগ্রেস দেওয়া হয়। আচ্ছা, আর একটা ধরনের অ্যাসেসমেন্ট এই জায়গার মধ্যে বলা হয়েছে, তার নাম হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট কি না, ইট ইজ কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অফ আ কোর্স। ইট ইজ কন্ডাক্টেড at the end of a course. একটা কোর্সের যে শেষ, একটা কোর্সের শেষে এই সামেটিভ অ্যাসেসমেন্টটা করা হয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই যে এরপরে তুমি যদি বলো স্যার ফাইনাল এক্সামটা কি সামেটিভ অ্যাসেসমেন্ট বলা যেতে পারে? এক্স্যাক্টলি, আ ফাইনাল এক্সাম, অ্যানুয়াল এক্সাম যেটাকে আমরা বলতাম ছোটবেলায়, ইট ইজ অলসো ওয়ান টাইপ অফ সামেটিভ অ্যাসেসমেন্ট। আর অ্যাডমিশন টেস্ট, it is conducted before a course begins. The continuous assessment
অর্থাৎ চলতে থাকা পরীক্ষা, এটা কিসের মাধ্যমে হয়? ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে হয়। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 25। বলছে কোন অ্যাপ্রোচ ফোকাস করে লার্নার পার্টিসিপেশন? ভালো করে বুঝবে কোয়েশ্চেনটা। কোন অ্যাপ্রোচের মাধ্যমে লার্নাররা পার্টিসিপেট করবে, শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, লার্নার পার্টিসিপেশন কোন অ্যাপ্রোচের মাধ্যমে হবে? ঠিক আছে, প্রথম অ্যাপ্রোচটার নাম হচ্ছে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। ভালো করে বুঝলাম। তাহলে চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 25। চলে আসবো আমরা অপশন নাম্বার এ। এতে একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। এই টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ কাকে বলে? এখানে দ্য টিচার ডাজ মোস্ট অফ দ্য টকিং, লেকচার মেথড আর কি। দ্য টিচার ডাজ মোস্ট অফ দ্য টকিং। এখানে কথাটা পুরো টিচারই বলছে, এবং যারা স্টুডেন্ট, হোয়াইল স্টুডেন্টস, তারা কি হচ্ছে? রিমেইন প্যাসিভ। স্টুডেন্টরা প্যাসিভ বসে থাকছে। আবার বলছি, টিচার কথা বলে চলেছে এবং স্টুডেন্টরা তারা প্যাসিভ থাকছে। এটাকে আমরা এক কথায় কি বলতে পারবো? এটাকে আমরা বলবো টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। নাম্বার সেকেন্ড, চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। এটা রাইট অপশন। চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ মানে কি? যেখানে স্টুডেন্টসরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে ইন ডিসকাশন, ইন অ্যাক্টিভিটিজ, ইন প্রজেক্টস, ইন প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিজ, এই সব কিছুর মধ্যে যেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, সেটাকে আমরা কি বলবো? চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। এই চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচের মধ্যে কি হবে? বলবে এখানে স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেট, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে। কোথায় অংশগ্রহণ করবে? ইন ডিসকাশনস, ইন অ্যাক্টিভিটিজ, ঠিক আছে, প্রজেক্টস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এই সব কিছুর মধ্যে তারা তোমার কি বলবো পার্টিসিপেট করবে। এরপরে অপশন সি আছে, তার নাম হচ্ছে লেকচার মেথড। লেকচার মেথড, দেখো লেকচার মেথড মানে হচ্ছে লেকচার বেসড টিচিং, and it always limits student participation. এটাকে তুমি কি বলবে? লেকচার বেসড টিচিং। আই রিপিট, এটাকে তুমি কি বলবে? লেকচার বেসড টিচিং। এবং নাম্বার ডি যেটা বলবে ডিকটেশন মেথড। কি বলবে? ডিকটেশন মেথড। ডিকটেশন মেথড মানে, ডিকটেশন মেথড এটা মেইনলি ডেভেলপ করবে রাইটিং এন্ড স্পেলিং কে। আবার বলছে ডিকটেশন মেথড এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন জায়গাটাকে শুধু ডেভেলপ করবে? এটা ডেভেলপ করবে দুটো জিনিসকে, একটা হলো রাইটিং এবং একটা হলো স্পেলিং। ওকে, রাইটিং এবং স্পেলিং কে ডেভেলপ করবে ডিকটেশন মেথডের মাধ্যমে। তাহলে আমার কোশ্চেনটা কি? লার্নাররা কোথায় সবচেয়ে বেশি পার্টিসিপেট করতে পারবে? না, সেটা রাইট আনসার ইজ চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, question number 26. Which activity best develop speaking skill? স্পিকিং স্কিল কে কোন অ্যাক্টিভিটি সবচেয়ে ভালোভাবে ডেভেলপ করে? ঠিক আছে, হুইচ অ্যাক্টিভিটি বেস্ট ডেভেলপস স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল কে কোন অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি ডেভেলপ করে? দেখো, স্পিকিং স্কিল ডেভেলপ করতে হলে তুমি যদি মনে মনে পড়ো, কোনোদিন ভালো স্পিকার হবে না।
সাইলেন্ট রিডিং ইমপ্রুভস রিডিং কম্প্রিহেনশন। তুমি যে সাইলেন্ট যদি রিডিং করো তাতেও লাভ আছে। সাইলেন্ট রিডিং এর কি লাভ? চলো 26 কোয়েশ্চেন নাম্বার 26 এর অ্যানালাইসিসে চলে যায়। সাইলেন্ট রিডিং এর ডেভেলপ মানে সাইলেন্ট রিডিং এর বেনিফিটটা কি? সাইলেন্ট রিডিং এর বেনিফিট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, মানে কম্প্রিহেনশন গুলো ভালো পারবে, আনসিন প্যাসেজ ভালো পারবে, পড়তে পড়তে তুমি দক্ষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে গেলাম কপি রাইটিং। তুমি বলবে স্যার আপনি অপশন বিটা বাদ দিয়ে দিলেন, অপশন বিটাই উত্তর হবে রে বোকা। তার জন্য কপি রাইটিং এ চলে গেলাম। কপি রাইটিং কি করে? কপি রাইটিং ইমপ্রুভ করবে কোনটাকে? ইমপ্রুভ করবে, ইমপ্রুভ করবে হ্যান্ড রাইটিং কে। মানে দেখে দেখে টোকা, এটা যারা করে অনেক ছাত্রছাত্রী করে এটা, ওদের হ্যান্ড রাইটিং ইমপ্রুভ হয়, ওদের স্পেলিং ইমপ্রুভ হয়। হ্যান্ড রাইটিং ইমপ্রুভ হয়, স্পেলিং ইমপ্রুভ হয়। জাস্ট আ সেকেন্ড। আবার বলছি, হ্যান্ড রাইটিং ইমপ্রুভ হয় এবং স্পেলিং ইমপ্রুভ হয়। রাইট। গ্রামার ড্রিলস, মনে রাখবে গ্রামার ড্রিলস অ্যাকিউরেসি কে ইমপ্রুভ করে বাট ডু নট সিগনিফিক্যান্টলি ডেভেলপ স্পিকিং ফ্লুয়েন্সি। এরপরে চলে আসছি আমি গ্রামার ড্রিলস। গ্রামার ড্রিলস এরপরে কোথায় চলে এলাম? আমরা চলে এলাম গ্রামার ড্রিলসে। আচ্ছা, গ্রামার ড্রিলস ওয়ার্ডের মানে বলে রাখি। গ্রামার ড্রিলস মানে কি? রিপিটিটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্সারসাইজ, যেখানে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে স্পেসিফিক সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, ভোক্যাবস। ওরা কনস্ট্যান্ট বলতে থাকবে, কনস্ট্যান্ট বলতে থাকবে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জিনিসটা হচ্ছে গ্রামার, গ্রামার ড্রিল। আচ্ছা চলো, গ্রামার ড্রিলটা, হোয়াট ইজ গ্রামার ড্রিল, আমরা এক কথায় জেনে নিই। গ্রামার ড্রিল মানে হলো, লেখো, গ্রামার ড্রিলস আর repetitive language learning exercises, repetitive language learning exercises where students practice specific sentence structures। আবার বলছি, গ্রামার ড্রিলস আর রিপিটেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্সারসাইজেস, যেখানে স্টুডেন্টরা প্র্যাকটিস করছে স্পেসিফিক সেন্টেন্স স্ট্রাকচারকে। আর এই গ্রামার ড্রিলস এর মাধ্যমে কি হয়? এটা অবশ্যই ইংলিশ গ্রামারের উপর অ্যাকিউরেসি ডেভেলপ করে, বাট এটা খুব একটা যে স্পিকিং ফ্লুয়েন্সিকে ডেভেলপ করে দেবে এটা নয়। ওকে, এরপর একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে রোল প্লে। ওকে, দেখো রোল প্লে, এই রোল প্লে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রোল প্লে মেথড, ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল লার্নিং টেকনিক, যেখানে পার্টিসিপেন্টরা অ্যাক্ট করবে বিভিন্ন রোলকে, ওরা প্রিপারেশন নেবে, ওরা বিভিন্ন ধরনের রোলকে পারফর্ম করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাই রোল প্লে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, এই রোল প্লে কি করে? এটা লার্নারদেরকে বিভিন্ন রিয়েলিস্টিক সিচুয়েশনে কথা বলার সুযোগ করে দেয় এবং তাদের মধ্যে কনফিডেন্স তৈরি করে, তাদের মধ্যে ফ্লুয়েন্সি তৈরি করে। তাই এখানে রাইট অপশন যেটা যাবে সেটা হচ্ছে অপশন বি, রোল প্লে। কোয়েশ্চেন নম্বর 27 হচ্ছে, হুইচ ওয়ান ইজ নট আ ল্যাঙ্গুয়েজ স্কিল? কোনটা ল্যাঙ্গুয়েজ স্কিল নয়? দেখো, লিসেনিং is one of the four language skills, speaking is one of the four language skills, reading is one of the four language skills, এবং রাইটিংটা থাকলে ভালো হতো, কিন্তু যাই হোক নেই এখানে ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল নয়। ক্যালকুলেশন ইজ আ ম্যাথামেটিক্যাল স্কিল, ইটস নট আ ল্যাঙ্গুয়েজ স্কিল, ইটস এ ম্যাথামেটিক্যাল স্কিল। এটাকে আমরা
ম্যাথমেটিক্যাল স্কিল বলবো। কোয়েশ্চেন নাম্বার 28, এরর্স মেড হোয়াইল লার্নিং এ ল্যাঙ্গুয়েজ আর। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং করতে করতে অনেক সময় অনেক ভুল হয়, ঠিক আছে? এই যে ভুলগুলো, এগুলো কি অলওয়েজ সাইন অফ ফেলিওর? এগুলোকে কি আমরা ব্যর্থতা বলে মনে করি? না। দেখো, এরর সো দ্যাট লার্নার্স আর এক্সপেরিমেন্টিং। তোমার যত ভুল হচ্ছে এর দ্বারা এটা প্রমাণিত হয় তুমি এক্সপেরিমেন্ট করছো। সো এরর সো দ্যাট লার্নার্স আর এক্সপেরিমেন্টিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাই এরর্স কিন্তু কোনো দিনের জন্যই সাইন অফ ফেলিওর নয়। দেখো, এটা হচ্ছে it's a natural part of learning. It's definitely a natural part of learning. Mistakes are always expected during language learning. Mistakes always help teachers understand learners progress. তাই অপশন বি রাইট। অপশন সি পানিশেবল এটাও ভুল, নেভার অ্যাকসেপ্টেবল এটা হতেই পারে না। এরর শুড বি কারেক্টেড কনস্ট্রাকটিভলি, নট রিজেক্টেড কমপ্লিটলি। তুমি ভুল করেছো মানে আমি খাতা ছুড়ে দিতে পারি না। কোয়েশ্চেন নাম্বার 29, কোন মেথডটা অ্যাভয়েড করে মাদার টাংকে? আমরা একটু আগে বললাম ডিএম, ডাইরেক্ট মেথড। বলছে লার্ন ইংলিশ থ্রু ইংলিশ, ইংলিশ শিখতে হলে ইংলিশ দিয়ে শেখো। কোয়েশ্চেন নাম্বার 30, দ্য মেন অবজেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ। ল্যাঙ্গুয়েজ টিচ করলে কি হবে? ট্রান্সলেশন হবে না, লার্নিং স্পেলিং হবে। তুমি তো ভাষা শিখছো, ঠিক আছে? মেমোরাইজিং গ্রামার রুল না। এটাও আগে কোয়েশ্চেনটা করলাম আমরা। ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনটা খুব ইফেক্টিভ হবে। এই অবধি রইল।